আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? চ্যাপ্টার কমপ্লিট করেছো কিনা বলো। আর এমসিকিউ সলভিং, সিকিউ সলভিং যারা করনি তারা ঠিকঠাক মতো করে ফেলেছো কিনা রেকর্ডেড ক্লাস দেখে এবং আমাদের প্র্যাকটিস বুক থেকে এমসিকিউ এবং সিকিউ সলভ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আগে ওই প্রশ্নের উত্তর দাও যে তোমরা আলটিমেটলি ক্লাসটা কমপ্লিট করেছো কিনা, চ্যাপ্টারটা সবগুলা ক্লাস দেখে। এবং আমি যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাইছি, যে আর্টে প্র্যাকটিস করাইছি, ওইভাবে তুমি আরো প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করছো কিনা? না স্যার, করতে পারি নাই। সময় পাই না। সময় তো বের করতে হবে, বুঝছো? মানে সবকিছুর জন্য সময় বের করতে হয়, সময় তো আর এক্সট্রা না। তোমার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, আরেকজনের জন্য 24 ঘন্টা। এখন কে কত বেশি কাজ এই 24 ঘন্টার মধ্যে করতে পারে, সেই তো সফল হবে, রাইট? তারই তো এক্সেলেন্সি বাড়বে। সো তোমাকে যদি এক্সিলেন্ট হইতে হয়, কোনো কিছুতে দক্ষ হইতে হয়, তোমার এই 24 ঘন্টার মধ্যে সামহাও কোনো না কোনো জায়গা থেকে সময় বের করতে হবে। ওই সময়টাকে তোমার যে প্যাশনের জায়গা, অবভিয়াসলি পড়াশোনার হওয়া উচিত, এটা পড়াশোনার এক্সিলেন্সের জায়গা, সেই জায়গায় দিতে হবে, বুঝছো? আদারওয়াইজ সময় নাই এরকম অজুহাত তো আমরা দিতেই পারি। এই অজুহাত দেওয়ার কোনো শেষ নাই। হাজার হাজার কোটি কোটি অজুহাত দেওয়া যায়, কিন্তু স্টিল অজুহাত দিলে কিন্তু লাভ হবে না, কোনো ফলাফল পাওয়া যাবে না, দিন শেষে হতাশায় আসবে। তাই অজুহাত না দিয়ে আমরা সময় কিভাবে বের করতে পারি সেটা আজকে থেকে খুঁজবো, রাইট? সবাই কথা দাও যে আজকে থেকে ভাই আপনার ক্লাস শেষে বসে যাব, বসে গিয়ে দেখবো কোথায় সময় নষ্ট করছি, কোথা থেকে আমি সময় কাট করতে পারবো, কোথা থেকে সময় কাট করে নিয়ে এসে পড়াশোনায় দিতে পারবো, কোন জায়গায় বেশি আড্ডাবাজি করছি, কোন ক্লাসগুলোর ফাঁকে আমি পড়াশোনা করছি না, কখন আমি বেশিক্ষণ ঘুমাচ্ছি, 10 ঘন্টা 12 ঘন্টা, আমি ফেসবুক স্ক্রল করছি কত মিনিট, আমি ইনস্টাগ্রামে যাচ্ছি কত মিনিট, আমি ইউটিউবে পড়াশোনার বাহিরে কতটুকু সময় দিচ্ছি, এইগুলো আমি আজকে বসে বসে সিলেক্ট করব, বসে বসে ঠিক করব যে এগুলা করা যাবে না, ওই সময়টা কাট করে আমি পড়াশোনায় দিব। এটা বলো আমাকে। হ্যাঁ, আজকে এই কোয়ার্টারের লাস্ট ক্লাস তোমার সাথে আমাদের, ঠিক আছে? নেক্সট কোয়ার্টারে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই কোয়ার্টারে যে নেক্সট চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ বিভাজন, সেটা রনি ভাই পড়াবেন। ভাই অসাধারণ ভাই পড়াই দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার কোড বা জেনেটিক কোড বাকি, ঠিক আছে, সমস্যা নেই, ওটা পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা এমসিকিউ সলভ করব, সাথে কিছু রিটেন প্রশ্ন সলভ করব যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, সেই ধরনের অ্যাডভান্স সলভিং ক্লাস এটা, ঠিক আছে? যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সলভ করি। বায়োলজি কি গাইড কিনবো? না, আমার মনে হয় না গাইড কেনার দরকার আছে। তোমরা ক্লাস যদি করো, আমাদের প্র্যাকটিস বুক যদি সলভ করো, মোর দেন ইনাফ। এর বাইরে তেমন কোনো গাইড কেনার দরকার নেই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা এমসিকিউ সলভ করবো, আমরা যেন কোন পদ্ধতিতে এমসিকিউ সলভ করি, আমরা যেন কোন পদ্ধতিতে এমসিকিউ সলভ করি বলো তো? কোন পদ্ধতিতে এমসিকিউ সলভ করি? মূল্যায়ন পরীক্ষা কি করবো? ভালো করে পড়াশোনা করবা, ফিয়ারলেসলি পড়াশোনা করে পরীক্ষা দিবা, আল্লাহ ভরসা। হ্যাঁ, পোল থাকবে, কোনো সমস্যা নেই, পোল থাকবে। আর্ট অফ এমসিকিউ সলভিং, চলো আমরা শুরু করি। আমরা অ্যাডমিশন এমসিকিউ সলভ করব এবং অ্যাডমিশন রিটেন প্রশ্ন সলভ করব, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন। দেখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। এমএটি মানে কি বোঝো? যারা মেডিকেল ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখো, ঠিক আছে? এই যে এমএটি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুঝছো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, প্রশ্নটা কি দেখো, নিচের কোন জীবে আদি কোষ আছে? নিচের কোন জীবে আদি কোষ আছে? কিন্তু আমরা আগেও পড়েছি, আদি কোষ আমরা আগেও পড়েছি, সবাই দেখো পারতেছে, দেখছো কি ধরনের সোজা প্রশ্ন আসে। এখন কি মনে হয় যে ভাই ক্লাস করব, আপনার সব ভাইয়াদের ক্লাস করব, ক্লাসের পরে ক্লাসে শেষ করব, প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস করব আপনাদের মতো করে, তারপর এগুলা করার পর তুমি কি এগুলা পারবা? মনে কি হয়? বিশ্বাসটা কি জাগছে মনের মধ্যে? এই বিশ্বাসটা ইম্পর্টেন্ট, এই সেলফ বিলিফটা ইম্পর্টেন্ট। এই বিশ্বাসটা কি জাগছে নিজের মধ্যে? জাগছে কিনা বলো। আমি চাই তোমাদের কনফিডেন্ট বানাইতে,
আমি চাই এক একজনকে এক একটা টিচার বানাইতে, আমি চাই এক একজনকে এক একটা মোটিভেটর বানাইতে। সবকিছু আল্লাহ বানাবে, আমার উদ্দেশ্য এটা। আমি এভাবেই নিজেকে প্রস্তুত করি তোমাদের কাছে জ্ঞান বিতরণ করার জন্য। পারবো? গুড, ভেরি গুড। তাহলে দেখো, সবাই জানো নিচের কোন জীবে আদিকোষ আছে? ব্যাকটেরিয়াতে আদিকোষ আছে। ব্যাকটেরিয়া ছাড়া আর কি ভাইয়া? ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ও সায়ানো ব্যাকটেরিয়া, রাইট? ওদের মধ্যে কি আদিকোষ আছে। আর যদি রাজ্য বলে, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত ওরা, মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসি, কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? দেখো এটা কোথায় আসছে? বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, বুঝছো? বিডিএস মানে ডেন্টাল ভর্তি পরীক্ষাকে বলে বিডিএস। বুঝছো? ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। কে কে ডেন্টিস্ট হতে চাও বলো? ডেন্টিস্টে কিন্তু অনেক দাম, বুঝছো? বিদেশে ডেন্টিস্টদের অনেক টাকা পয়সা, বুঝছো? তাই ডেন্টিস্টদের আন্ডার এস্টিমেট করা যাবে না। আচ্ছা, গুড, সবাই পারতেছে। গ্লাইকোলাইসিস কি ভাইয়া? আমরা জানি সবাত শ্বসনে, সবাত শ্বসনে, সবাই আমার সাথে সলভ করো। সবাত শ্বসনে 4টা ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? পরেরটা কি বলতো? বলতে থাকো, পরেরটা বলতে থাকো। এসিটাইল কোয়ে সৃষ্টি। পরেরটা কি? ক্রেবস চক্র। ক্রেবস চক্রের আরেকটা নাম কি বলতো? ক্রেবস চক্রের অপর নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। যা লিখবো তাই ইম্পর্টেন্ট, যা লিখবো তাই ভর্তি পরীক্ষা আসার মতো, তাই সবাই সবকিছু লিখো। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র হচ্ছে ট্রাই কার্বক্সিলিক গ্রুপ সম্পন্ন একটা অ্যাসিড। মানে এরকম 3টা কার্বক্সিলিক গ্রুপ থাকে, তিনটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিড চক্র ছাড়াও ক্রেবস চক্রকে আরেকটা নামে ডাকা হয়। তোমাদের কি মনে পড়ে? ভাইয়া পড়েছিলাম বিপাক ক্রিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে অপচিতিমূলক বিপাক, আরেকটা উপচিতিমূলক বিপাক। এটা কি মনে পড়ে? মনে পড়ে কিনা বলো? আচ্ছা, আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে পরের কিছুক্ষণ জাস্ট তোমাদের সাথে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বলতে পারে একটা অঘোষিত আস্ক মি এনিথিং সেশন নিয়ে নিব, কোনো সমস্যা নাই। সো তোমরা আমাকে হেল্প করো তাড়াতাড়ি পড়াটা শেষ করার জন্য। আচ্ছা, সো এই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র এমন একটা চক্র যেখানে তোমার উপচিতিমূলকও হয় অপচিতিমূলকও হয়। অর্থাৎ এটা বলা হয় অ্যামফিবলিক পাথওয়ে, অ্যামফিবলিক পাথওয়ে। অর্থাৎ এইটাতে অ্যামফিবলিক পাথওয়ে, এটাতে উপচিতিমূলকও হয় এবং অপচিতিমূলকও কাজ হয়। অর্থাৎ কিছু জিনিস তৈরি হবে এবং কিছু জিনিস ভেঙে যাবে, ঠিক আছে? ওকে, লাস্ট ধাপ হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটার অপর নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই 4টা ধাপ মিলে হয় সবাত শ্বসন। আর আরেকটা শ্বসন আছে না ভাইয়া? অবাত শ্বসন। অবাত শ্বসন, অবাত শ্বসনে কয়টা ধাপ? 2টা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা কমন ধাপ, ঠিক আছে? এটা কমন। আর দ্বিতীয়টা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। সবাত শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। তাই গ্লাইকোলাইসিসের অপর নাম কি জানো? সাইটোপ্লাজমিক শ্বসন, ঠিক আছে? গ্লাইকোলাইসিসকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন, কারণ গ্লাইকোলাইসিস ঘটার জন্য যে যে এনজাইমগুলো দরকার সেগুলো কোথায় থাকে? সেগুলো থাকে তোমার কোথায় বলো? থাকে সাইটোপ্লাজমে। আর এনজাইম থাকে বিধায় বিপাকীয় কাজকর্মগুলো হয়। আর সেই এনজাইমের
যদি জায়গাটা হয় সাইটোপ্লাজম, সেই বিপাক কাজটা সাইটোপ্লাজমের মধ্যে হবে, সেটা মাইটোকন্ড্রিয়ায় হবে না। ঠিক আছে? ওকে, বাকি যেগুলো আছে এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই 3টা ধাপ হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এসিটাইল কোয়ে সৃষ্টি এগুলো হয় ম্যাট্রিক্সে, ঠিক আছে? ক্রেবস চক্র হয় ম্যাট্রিক্সে, আর ক্রিস্টি বলে না মাইটোকন্ড্রিয়ার ভাঁজ ভাঁজ অংশগুলো দেখিয়েছিলাম যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, সেইখানে হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা কত কিছু পড়ে ফেললাম, রাইট? সাইটোস্কেলেটন কি? আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলাম, এখন কি অপশন অ্যানালাইসিস করব। সাইটোস্কেলেটন হচ্ছে কোষীয় কঙ্কাল। কি দিয়ে মনে রাখি আমরা? মামাই দিয়ে মনে রাখি। কি দিয়ে? মামাই দিয়ে মনে রাখি। মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউল কি দিয়ে তৈরি? আলফা বিটা টিউবিলিন প্রোটিন দিয়ে তৈরি। মাইক্রোফিলামেন্ট কি কি আছে? অ্যাক্টিন এবং মায়োসিন আছে মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি আছে? 4 প্রকারের। ঠিক আছে? ল্যামিনিন, ভাইমেন্টিন, আমি পড়াইছি, ক্যারাটিন আরেকটা আছে। ঠিক আছে? ওকে, এই মামাই সাইটোস্কেলেটন ওরা কি আবরণবিহীন নাকি আবরণযুক্ত? দেখি তো, আমাকে জানাও তো। সাইটোস্কেলেটনে যারা আছে ওরা কি আবরণবিহীন নাকি আবরণযুক্ত? প্রথম মামাই সেরা, এরা হচ্ছে আবরণবিহীন, রাইট? এরা হচ্ছে আবরণবিহীন। ঠিক আছে? রাইবোজোম এটা কি? প্রোটিন ফ্যাক্টরি। এখানে কি হয়? ট্রান্সলেশন হয়। সাইটোপ্লাজম, এর মধ্যে সকল অঙ্গাণুগুলো ভেসে বেড়ায়। ক্লোরোপ্লাস্ট কি করে? শক্তি রূপান্তর করে, অর্থাৎ সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তর করে, খাদ্যে রূপান্তর করে, বা কোষের রান্নাঘর। ঠিক আছে? আমরা পড়ে ফেলেছি, গুড, সবাই আনসার করতেছো, গ্রেট। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। ডান। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে কোনটা থাকে না? কোনটা থাকে না? সেলুলোজ, কাইটিন, ফসফোলিপিড, ক্লোরোফিল। এখন দেখো, সেলুলোজ তো থাকবেই। সেলুলোজ উদ্ভিদের প্রধান গাঠনিক শর্করা, এটা থাকবেই, কারণ উদ্ভিদ কোষে কি আছে? কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর সেলুলোজ দিয়েই তৈরি হয়, রাইট? ফসফোলিপিড, সব ধরনের কোষ ঝিল্লি, বিভিন্ন অঙ্গাণুর ঝিল্লি এবং বিভিন্ন জিনিস আদান প্রদানের জন্য কি ফসফোলিপিড দরকার, এটা আছে। ক্লোরোফিল, এটা অবশ্যই উদ্ভিদের আছে, তাই উদ্ভিদ কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে, রাইট? আচ্ছা, কাইটিন দেখো, কাইটিন উদ্ভিদে থাকে না। কাইটিন উদ্ভিদে থাকে না। কাইটিন কোথায় থাকে? কাইটিন থাকে ছত্রাকে। কোথায়? ছত্রাকে থাকে কাইটিন। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। গুড, ভেরি গুড, সবাই পারছো। তাহলে উদ্ভিদ কোষে অনুপস্থিত কোনটা? কাইটিন উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে। ওকে, এখন দেখো, কোষের কোথায় ক্রেবস চক্র সংগঠিত হয়? মেডিকেল ভর্তি পরীক্ষা, ঠিক আছে, 2020-21 সেশনে এটা আসছে। এমবিবিএস মানে কি জানো? মা বাবার বেকার সন্তান না। এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, বুঝছো? এটা হচ্ছে এমবিবিএস। বুঝছো? আচ্ছা, পারবো রে ভাই, এটা একটা প্রশ্ন ব্যাখ্যা করেছে, এটা আমরা অটো পায়রা ফেলবো। ডান। কি? ডান। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে কি হয়? ক্লোরোপ্লাস্টে কি হয় বলতো? সালোক সংশ্লেষণ, C3 ও C4 চক্র কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে হয়। সাথে আলোক নির্ভর অধ্যায়, এই আলোক নির্ভর অধ্যায় কোথায় হয়? থাইলাকয়েডে হয়। কোথায়? থাইলাকয়েড, তাই না? আর C3 C4 এই যে কার্বন বিজারণ, এগুলা কোথায় হয়? প্লাস্টিডের ভিতরে স্ট্রোমা থাকে না? প্লাস্টিডের ম্যাট্রিক্সে স্ট্রোমা বলা হয়, এই স্ট্রোমাতে হয়। গুড, ভেরি গুড। রাইবোজোমে কি হয়? ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে কি হয়? রেসপিরেশন। ডান। রেসপিরেশনে কি? লাস্ট 3 সাইকেল। গলজি কমপ্লেক্স নিচের কোনটি সংশ্লেষ করে না? ভর্তি পরীক্ষায় প্রশ্নের শেষে নাটা ভালো করে দেখতে হবে, এই নাটা না দেখলে তোমার নাম্বার নাই হয়ে যায়। সো গলজি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? অপশন এ স্পার্ম, অপশন বি রাইবোজোম, অপশন
সি লাইসোজোম, অপশন ডি এনজাইম। এটা দেখি পারো কিনা, বলো, এটা বলো। একদম স্পার্ম, আচ্ছা ওকে ওকে ওকে, অনেক প্রশ্ন আসতেছে, অনেক উত্তর আসতেছে। আচ্ছা দেখো, স্পার্মের মাথায় থাকে অ্যাক্রোজোম, মনে আছে? স্পার্মের মাথায় থাকে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম, ওই অ্যাক্রোজোম কে তৈরি করে? গোলজি কমপ্লেক্স তৈরি করে। তার মানে তো এটা তৈরি করে, তৈরিতে হেল্প করে রাইবোজোম। রাইবোজোম কোত্থেকে তৈরি হয়? লাইসোজোম গোলজি বডির আউট পকেটিং এর মাধ্যমে তৈরি হয়। গোলজি বডির লাইসোজোমকে প্যাকেজ করে, আর স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে সেটা আউট পকেটিং হয়, রাইট? এনজাইম, গোলজি বডিতে অনেক এনজাইম আছে। তাহলে বাকি রইল আমার রাইবোজোম। রাইবোজোম গোলজি বডি তৈরি করে না। রাইবোজোম কি দিয়ে তৈরি বলতো? রাইবোজোম হচ্ছে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি রাইবোজোম, ঠিক আছে? এটা গোলজি বডি থেকে তৈরি হয় না। গুড, ভেরি গুড। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? আবারও দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 2019-20। তুমি কি ওই বছর পরীক্ষা দিলে? এটা কি পারতে না? বলো তো, মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যদি 2019-20 সেশনে দিতে, তখন কি তুমি পারতে না এটা, যে নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? কোষ প্রাচীর, প্লাস্টিড, সঞ্চিত খাদ্য শ্বেতসার, নাকি সেন্ট্রোজোম? কোষ প্রাচীর, প্লাস্টিড, সঞ্চিত খাদ্য শ্বেতসার, নাকি সেন্ট্রোজোম? গুড, ভেরি গুড, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, ঠিক আছে? ইস্ট, ডায়াটম, তারপরে আবৃতবীজী উদ্ভিদ। ইস্ট, ডায়াটম, আবৃতবীজী উদ্ভিদ, ওদের মধ্যে সেন্ট্রোজোম থাকে না। কিন্তু খেয়াল করো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা প্যাটেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা থাকবেই, মাস্ট। প্লাস্টিড, উদ্ভিদে যদি প্লাস্টিক না থাকে, সেটা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, সো এটাও আছে। সঞ্চিত খাদ্য শ্বেতসার, হ্যাঁ স্টার্চ। সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি করে বলতো? গ্লুকোজ তৈরি করে। কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আচ্ছা, এই গ্লুকোজের আবার দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, বুঝছো? এই আলফা ডি গ্লুকোজ গুলা যখন গোডাউনে যায় বা গুদামে যায়, তখন স্টোরড হয়। স্টোরড হয় কি সঞ্চয়ী পদার্থ হিসেবে, যেটা পরবর্তীতে কাজে লাগাবো। ওই সঞ্চিত গ্লুকোজ গুলা কি রূপে স্টোর হয় জানো? এই আলফা ডি গ্লুকোজ গুলা অসংখ্য একে অপরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে স্টার্চ। তৈরি করে স্টার্চ। কি তৈরি করে? স্টার্চ তৈরি করে, ঠিক আছে? গুড। আচ্ছা, কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? কে কোষ প্রাচীর? অ্যাকাইজিন, লিপোপ্রোটিন, ক্যারাটিন, সেলুলোজ। দেখি তো, এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-19 সেশনে আসছে, এবং এগ্রিভার্সিটি পরীক্ষায় 16-17 সেশনে আসছে। তুমি যদি ওই বছর পরীক্ষা দিতে, তোমার কি মনে হয় তুমি এটা পারতে না? আমার ক্লাস করার পর তোমার কি মনে হচ্ছে এটা পারবা নাকি পারবা না, বলো? সবাই একদম বুলেটের ব্যাগে আনসার দিচ্ছ, গুড, ভেরি গুড। সবাই জানো যে আলটিমেটলি প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত হয়? সেলুলোজ দিয়ে গঠিত হয়। তোমাদের সুবিধার্থে আবার আমি বলছি, দেখো, বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ মিলে কি তৈরি করে? সেলুলোজ। এই সেলুলোজ থেকে হয় সেলুলোজ চেইন, তারপর হয় ক্রিস্টাল মাইসেলি, তারপর হয় মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, দেন ফাইবার, রাইট? আমরা সবাই জানি সেলুলোজ। ওকে, গাজরের মূলে নিচের কোনটি থাকে? গাজরের মূল দেখতে কেমন? একটা অরেঞ্জ কালার বা রেড কালার, ঠিক আছে? কালারফুল জিনিস। কিসের কারণে হয়? প্লাস্টিডের কারণে হয়। কোন ধরনের প্লাস্টিড? দেখি কোন ধরনের প্লাস্টিড? এই ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট দিয়ে হয়, তাই না? সবুজ বাদে অন্য সব রং ক্রোমোপ্লাস্ট দিয়ে হয়। এই ক্লোরোপ্লাস্ট সবুজ কালার, আর লিউকোপ্লাস্ট বর্ণহীন। এই লিউকোপ্লাস্টের মধ্যে যারা শর্করা সঞ্চয় করে, শর্করা সঞ্চয়কারী, শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, ওরা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আর যদি চর্বি সঞ্চয় করে, চর্বি সঞ্চয়কারী যদি হয়, তখন আমরা বলি ইলায়োপ্লাস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, বললাম তো, যা লিখবো এখানে সব মনে করবা যে ভাইয়া এগুলো লিখতেছে, তার মানে এগুলো আসার মতো প্রশ্ন, এগুলো আমাকে পারতে হবে। আর যদি প্রোটিন সঞ্চয়কারী হয়,
প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট যদি হয় তখন তার নাম হয়ে যায় প্রোটিনোপ্লাস্ট এন্ড অথবা অ্যালিউরোপ্লাস্ট। কি ভাইয়া? অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিনো অথবা অ্যালিউরোপ্লাস্ট, যা লিখছি তাই ইম্পর্টেন্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি কালার আছে ভাইয়া? ক্রোমোপ্লাস্টের মধ্যে কালার আছে, আমরা পরে এখানে চলে যাই। কালার আছে কমলা। কিসের কারণে হয়? ক্যারোটিনের কারণে হয়। ক্যারোটিনের কারণে হয়। আছে হলুদ। কিসের কারণে হয়? জ্যানথিনের কারণে হয়। আছে বাদামি। ঠিক আছে, আছে লাল ফাইকোএরিথ্রিন, আছে নীল ফাইকোসায়ানিন, আমরা পড়েছি রাইট। আচ্ছা, এই যে ক্যারোটিন আর জ্যান্থোফিলকে একত্রে কি বলা হয় জানো? একত্রে বলা হয়, এই ক্যারোটিন এবং জ্যান্থোফিল এদেরকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন দেখো, আমি এইটা একটু ব্যাখ্যা করলাম, এইটা ভালো করে ব্যাখ্যা করছি, যেটা ভর্তি পরীক্ষা আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা 17-18 সেশনে। এখন দেখো, এই যে চর্বি সঞ্চয়কারী প্লাস্টিকের নাম কোনটি, এটা একটা ভর্তি পরীক্ষায় আসছে। এখন তোমরা ওইটা ব্যাখ্যা করার কারণে এটা পারছো কিনা বলো? এটা কি সম্ভব ভাই? এটা পারা নাকি এটা পারা সম্ভব না? আচ্ছা দেখি, রেটিনা সরকার বলছে গ, ওকে। মাসুমা বলছে গ, একজন বলছে এ। আচ্ছা আচ্ছা, খ এখনো কেউ, এই তো পাইছে, একজন বলছে খ, একজনকে পাওয়া গেছে, সঠিক উত্তর দিয়েছে। খেয়াল করো, চর্বি বা লিপিড সঞ্চয়কারী প্লাস্টিককে বলা হয় ইলায়োপ্লাস্ট। আর অ্যালিউরো কি? প্রোটিন। ক্রোমো হচ্ছে অন্য রঞ্জক বিশিষ্ট প্লাস্টিক, সবুজ বাদের। অ্যামাইলো হচ্ছে কি? কার্বোহাইড্রেট। রাইট, ওকে। আবারও দেখো সেম প্রশ্ন, নিচের কোনটি গাজরের শিকড়ে থাকে? ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে, দেখছো কতবার আসছে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নে আসছে এটা। দেখো, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। গাজরের মূল, গাজরের শিকড় কি থাকবে? ক্রোমোপ্লাস্ট থাকবে, এটা লাল কালার হবে। উচ্চ শ্রেণীর, খেয়াল করি, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? উচ্চ শ্রেণীর উদ্ভিদ, আমাদের জানতে হবে উচ্চ শ্রেণীর উদ্ভিদটা কি। উদ্ভিদ হতে পারে নিম্ন শ্রেণীর, হতে পারে উচ্চ শ্রেণীর। যেমন ধরো শৈবাল, এটা একটা উদ্ভিদ। আবার বট গাছ, এটা একটা উদ্ভিদ। তারপরে ধরো ফার্ন, এটা একটা উদ্ভিদ। তারপরে ধরো মশ, এটা একটা উদ্ভিদ। তারপর ধরো সাইকাস, এইটা একটা উদ্ভিদ। এইটাও কি একটা উদ্ভিদ? কিন্তু একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদ থেকে ডিফারেন্ট। তোমরা যে রাজ্য পড়েছো, হুইটেকার এবং মার্গুলিসের 5 কিংডম মতবাদ, এর মধ্যে একটা আছে প্লান্টি, একটা আছে কি প্লান্টি। ওই প্লান্টির অন্তর্ভুক্ত কারা আছে দেখো, প্লান্টির অন্তর্ভুক্ত আছে শৈবাল। এই শৈবাল থেকে উন্নত কারা জানো? শৈবাল থেকে উন্নত হচ্ছে তোমার মশ বর্গীয় উদ্ভিদ। এই মশ বর্গীয় উদ্ভিদ থেকে উন্নত হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। এই ফার্ন বর্গীয় উদ্ভিদ থেকে বেশি উন্নত হচ্ছে তোমার নগ্নবীজী উদ্ভিদ। এই নগ্নবীজী থেকে বেশি উন্নত হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। এই আবৃতবীজীর আবার দুই প্রকার আছে, একটা একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। বুঝছো? তাহলে দেখো, শৈবাল, মশ, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী, এর মধ্যে সব থেকে উন্নত কোনটা? সব থেকে উন্নত আবৃতবীজী। এই আবৃতবীজী ইস্ট, ডায়াটম, ওদের মধ্যে কি থাকে না ভাইয়া? ওদের মধ্যে কোনো সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম এগুলো থাকে না। এখন কথা হচ্ছে ভাইয়া সেন্ট্রোজোম আছে, সেন্ট্রিওল আছে, আমি কোনটা দাগাবো? উত্তর হচ্ছে তুমি সেন্ট্রিওল দাগাবে। ওদের সেন্ট্রিওল থাকে না। ওদের কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, গুড, ভেরি গুড। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি সব থেকে বেশি থাকে? এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে। কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?
আমরা দেখো পড়েছিলাম নরমালি স্বাভাবিক কোষে 300 থেকে 400 কি থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, রাইট? যকৃতের কোষে আরো বেশি থাকে এবং অ্যামিবাতে আরো অনেক বেশি থাকে। সো এর মধ্যে দেখো ত্বক, এটা হচ্ছে সব থেকে বড় অঙ্গ, দেহের সবচেয়ে বড় অঙ্গ, দেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। পাকস্থলী, এটা কি পৌষ্টিক তন্ত্রের প্রধান অঙ্গ, ঠিক আছে? বলতে পারো পৌষ্টিক অঙ্গ বলো, প্রধান না বলে একটা অঙ্গ বলো, পৌষ্টিক তন্ত্রের অন্তর্ভুক্ত। যকৃত, এটা কি বলতো, সব থেকে বড় গ্রন্থি, ঠিক আছে? এটাকে বলা হয় জৈব রসায়নাগার, ঠিক আছে? আর চোখ, চোখ দিয়ে আমরা দেখি, রাইট? এর মধ্যে সব থেকে বেশি কাজ করে কোনটা জানো? যকৃত। বায়োলজিক্যাল ল্যাবরেটরি অনেক কাজ হয়, অনেক বিক্রিয়া হয়, অনেক কিছু হয়, সো অনেক শক্তি দরকার তার। সো যকৃততে অনেক বেশি পরিমাণ কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক এইরকম প্রশ্ন তোমার আসতে পারে, কি আসতে পারে জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় বেশি থাকে? কোথায় বেশি থাকে? কোথায়? তোমার অন্ত্রে, যকৃতে, এইগুলাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। সেটা একটা প্রশ্ন হতে পারে। দেখো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করছি, এখান থেকে আরেক রকম প্রশ্ন হতে পারে, পারক্সিজম কোথায় বেশি থাকে? পারক্সিজম কোথায় বেশি থাকে? কোথায়? যেখানে ডিটক্সিফিকেশন হয়, কিডনি বা বৃক্ক, যকৃত, অন্ত্র, এইসব জায়গায় পারক্সিজম বেশি থাকে। সো তোমাদের এই দুইটা বাড়ির কাজ রইলো, তোমরা সুন্দর করে লিখে রাখবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে প্রশ্ন দেখে অ্যানালাইসিস করতে হবে যে আর এই কি ধরনের প্রশ্ন আসতে পারে। যে যত বেশি প্রশ্ন অ্যানালাইসিস করবে, এইভাবে নিজের চিন্তা মননকে আরো কি বলা যায়, উদ্ভাসিত করবে, ঠিক আছে? এবং আলটিমেটলি এই ধরনের প্র্যাকটিস করতে করতে প্রশ্ন অ্যানালাইসিস করা দক্ষতা বাড়াবে, তখন সে নিজে বুঝে যাবে কোন জায়গায় প্রশ্ন আসবে, কোন জায়গায় প্রশ্ন আসবে না, বুঝছো? তখন তুমি হয়ে যাবে একটা কোশ্চেন ব্যাংক, তুমি হয়ে যাবে কি একটা কোশ্চেন ব্যাংক। ওকে, প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, চিটাগাঙে আসছে, ঠিক আছে? আর এমবিবিএস কি এমবিএস, সেটা আমি ভুলে গেছি, এটার জন্য কিছু একটা ইউনিভার্সিটি হবে। এনিওয়েজ, আমরা নামগুলো দেখি না। ওয়াটসন ক্রিক, ওরা ডিএনএ এর মডেল দিয়েছেন, ঠিক আছে? এদের মধ্যে একজন রিসেন্টলি মারাও গিয়েছে। সিঙ্গার নিকলসন, তারা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল দিয়েছেন, যার উপর নাম হিমশৈলী মডেল, যার উপর নাম আইসবার্গ মডেল, ঠিক আছে? আচ্ছা, ড্যানিয়েল ডবসন দিয়েছেন তোমার স্যান্ডউইচ মতবাদ। কি মতবাদ? স্যান্ডউইচ মতবাদ। আর প্যালেট কি করছে আমি জানি না, কিছু একটা করবে। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম দেখো। দেখো কতবার আসছে, কত কোটিবার এই সহজ প্রশ্নটা আসছে। তোমার কি মনে হয় না এই সহজ প্রশ্নটা যতবারই তোমাকে দেওয়া হোক না কেন, প্রতিবারই তুমি পরীক্ষায় পারবা? মনে হয় কিনা? কত কোটিবার আসছে দেখো। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি? লাইসোজোম, মাইক্রোজোম, রাইবোজোম নাকি সেন্ট্রোজোম? এটা তো চোখ বন্ধ করে দাগাই দিতে পারো, চোখ বন্ধ করে, রাইবোজোম, তাই না? এত ইজি প্রশ্ন। রাইবোজোমকে বলা হয় প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণু। আর লাইসোজোম কি করে? মারামারি করে, কাটাকাটি করে। ওরা হচ্ছে অটোলাইসিস করে, ওরা হচ্ছে অটোফ্যাজি করে, তাই না? ওদেরকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। কত কোটিবার আমরা পড়ছি। আমার মনে হয় যে আমার কথাগুলো তুমি যদি ভালো করে শোনো, ইনশাল্লাহ এইগুলো থেকে যদি আনসার করতে পারো, পরীক্ষা 80% এমনিতেই পাবা ইনশাল্লাহ। ওরা করে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? মাইক্রোজোম কি বলতো? মাইক্রোজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আউট পকেটিং থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকল যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় মাইক্রোজোম। যেমন আছে পারক্সিজম, যেমন আছে গ্লাইঅক্সিজম, ঠিক আছে? এগুলো হচ্ছে মাইক্রোজোম। পারক্সিজম কি করে? ডিটক্সিফিকেশন করে। গ্লাইঅক্সিজম কি করে? বীজের পুষ্টি দেয়, ঠিক আছে? যখন শর্করা থাকে না বা সালোকসংশ্লেষণ করতে পারে না, তখন লিপিড থেকে শক্তি যোগায় গ্লাইঅক্সিজম। আচ্ছা, সেন্ট্রোজোম কি করে?
সেন্ট্রোজোম বেসিক্যালি তোমার কি করবে, কোষ বিভাজনে হেল্প করবে, রাইট? আচ্ছা, লাইসোজোম আরেকটা কাজ করে, স্নেহ বিপাক করে। গুড, ভেরি গুড মারুফ, গুড। আচ্ছা, উত্তর হচ্ছে রাইবোজোম। দেখো, উচ্চশ্রেণী উদ্ভিদ কোষে কোনটি থাকে না, আবারও আসছে সেন্ট্রিওল, এটা আমরা জানি। আর টনোপ্লাস্ট কি বলতো? টনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের আবরণ, কোষ গহ্বরের আবরণ, এটা বলে টনোপ্লাস্ট। এটা কি বলা হয়? টনোপ্লাস্ট বলা হয়। সেন্ট্রোমিয়ার কি ভাইয়া? এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের বাহুগুলা বা ক্রোমাটিড গুলা যে জায়গায় যুক্ত থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? দেখো কতবার আসছে, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে আসছে, তোমরা জানো ক্রিস্টালাইন মাইসিলি, এটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এখন একটু পজ কর, সবাই একটু ডিপ ব্রেথ নাও এবং ভাইয়ার কথাটা খুব ভালো করে ফোকাসড হইতে শোনো। এই যে এতগুলা প্রশ্ন আমরা দেখলাম, তোমার কি মনে হয়েছে যে ভাই ভর্তি পরীক্ষায় যেসব প্রশ্ন আসে এগুলো আমার সাধ্যের মধ্যে না, এগুলো আমার সাধ্যের মধ্যে না, এরকম কি একটা বারের মতো মনে হয়েছে প্রশ্নগুলো দেখে? অনেস্টলি আনসার করো। একটা বারের মতো মনে হয়েছে? ইয়েস অর নো? সবাই বলতেছে, কারো মনে হয় নাই যে এগুলো আমার সাধ্যের বাইরে না। তাহলে তোমরা কেন ভয় পাও? কেন ভয় পেয়ে পড়াশোনা থেকে দূরে থাকো? কেন একটু বেশি কষ্ট করতে চাও না? এই যে চ্যাপ্টার আমার সাথে ভালো করে পড়ছো, কষ্ট করছো, কষ্ট হয়েছে টাইম বের করতে, পার স্টিল পড়ছো, দেখো সবকিছু পারতেছো, তাহলে কেন অন্য সব চ্যাপ্টার, অন্য সব সাবজেক্ট, কলেজ, শিখো, এইগুলোর ক্ষেত্রে এরকম হার্ডওয়ার্কিং কেন কেন তোমরা হও না? যেখানে হার্ডওয়ার্কের রিওয়ার্ড হচ্ছে সব পারা, ভালো কিছু করা, ভালো জায়গায় চান্স পাওয়া, কেন করতে চাও না? এটা কোনো উত্তর নাই, না? উত্তর হচ্ছে ভাইয়া কষ্ট লাগে, ভাইয়া ভালো লাগে না। বাট তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কোন ভালো না লাগাটাকে নিতে চাও? মানুষের গ্লানির ভালো না লাগা, নাকি কষ্টের ভালো না লাগা? তুমি এখন কষ্ট করতে চাও নাকি পরে রেজাল্ট খারাপ করে রিপেন্ড করে মানুষের কথা শুনে কষ্ট করতে চাও? এই প্রশ্নটা নিজেকে কইরো। এই প্রশ্নটা করে যদি উত্তর হয় ভাই আমি পরে কষ্ট করব, এখন কষ্ট করব না, মানুষের কথায় কষ্ট পাবো কিন্তু হার্ড ওয়ার্ক করার যে কষ্ট সেটা আমি করব না, দেন ওকে, গো ফর ইট। বাট তুমি যদি মনে হয় না এখন কষ্ট করব, এখন কষ্ট করে বাকি সময়টা যে সম্মানের সাথে থাকতে পারি, কারণ কষ্ট সবসময় করতে হবে, কিন্তু সম্মানযুক্ত কষ্ট এবং সম্মানবিহীন তাচ্ছিল্যযুক্ত কষ্ট দুটোর মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। সেই প্রশ্ন নিজেকে করবে। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখনই সেই সময়, রাইট? আমরা এখনই সবকিছু করে দেখাবো, এখন থেকে সিরিয়াস হব। আবার এই যে আমার ক্লাস কালকে থেকে থাকবে না, আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে আসবো না ইনশাল্লাহ, পরে কোয়ার্টারে আসবো, বাট এই টাইমে ভুলে যাওয়া যাবে না যে ভাইয়া কি বলছিল। পারলে রেকর্ড করে রাখো, যে যে কথাগুলো বলছি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখছো, এগুলো নিজের মধ্যে সেভ করে রাখো, নিজের ব্রেইনে সেভ করে রাখো, শুধু ফোনে না। ঠিক আছে? প্রত্যেকদিন এই কথাগুলো মনে করাবো নিজেকে, প্রত্যেকদিন। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো কোনটিকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়? কি প্রশ্ন ভাই, এগুলো তোমরা এমনি পেরে ফেলি। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, তাই না? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, সেন্ট্রোজোম ডিপ্লোজোম, রাইট? নিউক্লিওজোম, এটা কি বলতো? নিউক্লিওজোম মানে কি? এই দেখি কারা কারা অ্যাকচুয়ালি পড়ো, এটা একটু আমাকে বলো, নিউক্লিওজোম মানে কি? নিউক্লিওজোম মানে কি? এটা কি দিয়ে তৈরি হয়? বলো। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মারুফ, মিজানুর, সাদি, শাবাশ, শাবাশ, শাবাশ। এই যে আমরা পড়েছি যে আলটিমেটলি বিভিন্ন নিউক্লিওটাইড, দুইটা পলিনিউক্লিওটাইড সূত্রক মিলে হয় ডিএনএ, তাই না?
এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন ওরা মিলে তৈরি করে নিউক্লিওসোম। তারপর তার প্যাচ খায় তৈরি করে সোলিনয়েড, সোলিনয়েডের পর তৈরি করে ক্রোমোজোম বা ক্রোমাটিন ফাইবারগুলা কনডেনসেশন হতে হতে হয় ক্রোমোজোম, রাইট? সো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এদেরকে বলা হয় নিউক্লিওজোম। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে খেয়াল করো মাইটোকন্ড্রিয়ার ভেতরের অনিয়মিত ভাঁজ, মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে অনিয়মিত ভাঁজ সেটাকে কি বলা হয়? ল্যামেলি সিস্টার্নি ক্রিস্টি ক্রোমাটিন তন্তু। বলতো মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়া এর ভেতরের যে ভাঁজগুলো এগুলোকে কি বলা হয় ভাইয়া? এগুলোকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। যার মধ্যে কি থাকে? এরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে বা অক্সিজম থাকে, যেটা বডিতে যত পর্দা আছে, যত মেমব্রেন আছে, সকল মেমব্রেনের মধ্যে সব থেকে কর্মক্ষম মেমব্রেন কে? ক্রিস্টি। সব থেকে কর্মক্ষম মেমব্রেন কে? ক্রিস্টি। ঠিক আছে? না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাথ সাবজেক্টটা নাই, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু ছোট ছোট ম্যাথ আসতে পারে। ঠিক আছে? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? এটা আমি একটু পোল দিতে চাই। কে আছো এখানে? মোহাম্মদ। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? এটা আমি একটু পোল দিতে চাই, সবাই এটা আনসার করবে। আমি ইনস্ট্রাকশন পাইনি। কেমন ফার্স্ট? সবাই এটা আনসার করো। পোল ক্লোজ করে যাও, 5 সেকেন্ড ক্লোজ করে দিও। সবাই আনসার করো। আচ্ছা, ক্লোজ করে দাও, ক্লোজ করে। দেখো, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এটা সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু। বাট তোমাকে যদি বলে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, কোষের, তখন তুমি বলবা নিউক্লিয়াস। তখন কোনটা বলবা? নিউক্লিয়াস বলবা। আর সাইটোপ্লাজমের বললে তুমি অবশ্যই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড বলবা। আর যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু, দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু, এই সাইটোপ্লাজমের দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনটা ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? আর যদি বলা হয় কোষের বৃহত্তম অঙ্গাণু, এটা ভালো করে খেয়াল করতে হবে। মেহেদি, ঠিক আছে, আর লাগবে না না।
ঠিক আছে মেহেদি? আচ্ছা কেমন ভাই মাইক্রোভিলাই কি এটা একটু বলে দিই। মাইক্রো মানে ছোট, আণুবীক্ষণিক, ঠিক আছে? আণুবীক্ষণিক, ঠিক আছে? আর ভিলাই, ভিলাই ভিলাই হচ্ছে তোমার অভিক্ষেপ, আঙুল, ঠিক আছে? এরকম আঙুলের মতো অভিক্ষেপ। তো এই যে আমার আঙুলগুলো রাখছি, বুঝছো? এর যদি আমি বর্ডার রাখি, এই যে দেখো একটা আঙুলের মতো অভিক্ষেপ হবে না? ঠিক আছে, অভিক্ষেপ, ঠিক আছে? সো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি তোমরা দেখবে, এটা একটা কোষ ঝিল্লি, ঠিক আছে? এই কোষ ঝিল্লি এরকম এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক, দেখো আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করে। এগুলো হচ্ছে মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই। এগুলা কি? মাইক্রোভিলাই। ক্লিয়ার? গুড, ভেরি গুড। আচ্ছা, এটা ভুল আছে? এটা ভুল আছে, উত্তরটা ভুল দেওয়া। উত্তরটা ভুল দেওয়া, তুমি ক্লোরোপ্লাস্ট দাগাবা, ঠিক আছে? তুমি ক্লোরোপ্লাস্টে দাগাবা। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক দাগাবা। বা যদি কোষের বলে তখন তুমি কি বলবো বলো তো? নিউক্লিয়াস বলবা। না, কোষের বললে নিউক্লিয়াস। ভাই, সাইটোপ্লাজমের অংশ কি নিউক্লিয়াস? নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ না? নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের অংশ না। নিউক্লিয়াস কমপ্লিটলি একটা ডিফারেন্ট এন্টিটি, সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত না এটা, ঠিক আছে? এই যে জিনিসটা ভুল করা যাবে না, এটা সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত না। ক্লিয়ার? নাসরিন দেখো, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে অন্তর্ভুক্ত না। সাইটোপ্লাজম নিউক্লিয়াস সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? ওকে। কোষের অটোফ্যাজি ব্যাখ্যা কে করেন? এইটা ব্যাখ্যা করে তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। কোষের অটোফ্যাজি কে ব্যাখ্যা করেন? 2024 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন জাপানিজ একজন ভদ্রলোক, ইউশিনোরি ওসুমি। ইউশিনোরি ওসুমি, তিনি বেসিক্যালি তোমার কি করেছিলেন? অটোফ্যাজিটা ব্যাখ্যা করেছেন। সাইটোপ্লাজমে উপস্থিত লাইসোজোমটা কিভাবে কোষের টার্নওভার করে, কিভাবে তোমার কোষগুলাকে যেগুলা মরে যাচ্ছে বা ভাইরাসে আক্রান্ত, যেগুলো ক্যান্সার আক্রান্ত, সেগুলোকে মেরে ফেলে অন্য কোষগুলোকে রক্ষা করার জন্য, এটা তিনি রিসার্চ করেছেন, ঠিক আছে? ওকে, তারপর চলে আসো, উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? দেখো অনেকগুলো নাম দেওয়া আছে। গ্লাইক অক্সিজম, এটা কি করে? বীজের পুষ্টি প্রদান করে, বীজের পুষ্টি প্রদান। নিউক্লিওপ্লাজম, এটা কি করে? নিউক্লিয়ার রেটিকুলাম ইত্যাদিকে ধারণ করে। এবং এনজাইমের কার্যক্রমের আধার হিসেবে কাজ করে, আধার হিসেবে কাজ করে, রাইট? সাইটোপ্লাজম, এটা সকল অঙ্গাণু সমূহকে ধারণ করে, রাইট? আর কোষ গহ্বর, এইটা তোমার পিএইচ ও পানি সাম্য রক্ষা করে, পিএইচ ও পানি সাম্য রক্ষা করে কে? কোষ গহ্বর। আর এই কোষ গহ্বরের আবরণটাকে কি বলা হয়? টনোপ্লাস্ট। এই কোষ গহ্বর বড় কোথায় থাকে? কোষ গহ্বর বড় থাকবে তোমার উদ্ভিদে। কোথায়? উদ্ভিদে। আর কোষ গহ্বর ছোট ছোট থাকবে বা থাকবেই না কোথায়? প্রাণী কোষে। এটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অন্যতম একটা পার্থক্য ছিল, রাইট? গুড গুড, ভেরি গুড। কোনটি বংশগতির বাহক? খেয়াল করো, বংশগতির বাহক। লাইসোজোম, অ্যাক্রোজোম, রাইবোজোম, ক্রোমোজোম, এটা তো তোমরা এমনিতেই পারবা এনিডে। লাইসোজোম হচ্ছে সুইসাইডাল স্কোয়াড, অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর মাথায় থাকে, তাই না? এ ধরো একটা শুক্রাণু, স্পার্ম, ঠিক আছে? এই অ্যাক্রোজোম, এ হচ্ছে অ্যাক্রোজোম, যার ভিতরে কি আছে? হায়ালিউরোনেজ এনজাইম আছে। সো এটা অ্যাক্রোজোম, আর এই এনজাইমটা হচ্ছে হায়ালিউরোনেজ এনজাইম।
আর রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। আর ক্রোমোজোম হচ্ছে রঞ্জক ধারণকারী বডি ক্রোমোজোম, যার মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। যেই ডিএনএ একটা বৈশিষ্ট্য নির্দেশক অংশকে বলা হয় জিন। আর জিনটা কি? বংশগতির মূল একক। আর এই জিনটাকে বহন কে করছে? এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে? ক্রোমোজোম। সো বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম। ভাই প্রথিত প্রোটিন কি? আচ্ছা, আবার তার উদ্দেশ্যে বলছি, এমবেডেড প্রোটিন। এটা জিনিসটা হচ্ছে, ধরো এই যে এই তোমার ফসফোলিপিড বাইলেয়ার না, ধরো এটা দুইটা স্তর, এই দুইটা স্তর। এখন কোন প্রোটিন ধরো গেঁথে ফেলছো, তুমি মাটিতে গেঁথে ফেলছো, ধরো এই জায়গায় তো আছে, একদম পুরোটা এরকম হয়ে গেছে, গেঁথে গেছে এই লেয়ারের মধ্যে, সেটা হচ্ছে প্রথিত বা এমবেডেড প্রোটিন। বুঝছো? যেটা একদম কোষ ঝিল্লির মধ্যে গেঁথে থাকে, সেটা হচ্ছে এমবেডেড প্রোটিন। কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? স্টেটমেন্ট আছে, কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ক্ষুদ্রাকৃতির নিউক্লিয়লাই কোষ ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না, নিউক্লিয় প্লাজমে অবস্থান করে। তোমাকে বলেছে নিউক্লিয়াসের জন্য সঠিক কোনটা? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ, এইটা নিউক্লিয়াসের জন্য সব থেকে সঠিক বাক্য। সবাই আনসার করছে, গুড। প্রোটিন কোডিং জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম প্রয়োজন হয়? দেখো, জিনের ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনে কি হয়? এই যে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন প্রোটিন, সরি ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন প্রসেস, প্রত্যেকটা প্রসেসে এনজাইম দরকার। এনজাইম ছিল পলিমারেজ এনজাইম। আর যখন আরএনএ তৈরি হবে, তখন সেই এনজাইমের নাম ছিল আরএনএ পলিমারেজ, অর্থাৎ ট্রান্সক্রিপশনে দরকার আরএনএ পলিমারেজ। আর যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, রেপ্লিকেশন হয়, তখন দরকার ছিল ডিএনএ পলিমারেজ। ঠিক আছে? এখন দেখো, ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ 1 2 3 এর মধ্যে কোনটা? উত্তর হচ্ছে আরএনএ পলিমারেজ 2। এটা হচ্ছে প্রধান, যদি এটা তোমাদের দেওয়ার দরকার নেই খুব একটা, গাইস। বুঝছো? আর আরএনএ পলিমারেজ তিনটা আছে, এর মধ্যে আরএনএ পলিমারেজ 2 যেটা, ওইটা বেসিক্যালি কি করে? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি করে। আর আরএনএ পলিমারেজ 1 যেটা, এটা আর আরএনএ তৈরি করে। আর আরএনএ পলিমারেজ 3 যেটা, এটা কি করে জানো? এটা বেসিক্যালি তোমার টিআরএনএর সাথে এমআরএনএ মিথস্ক্রিয়াকে প্রিভেন্ট করে। ওকে, কোনটি প্রি এমআরএনএ পরিমার্জন? পরিমার্জন মানে মডিফিকেশন, এর অংশ নয়। আমরা পড়েছি যে ট্রান্সক্রিপশনে হয় একটা প্রি এমআরএনএ হয়, প্রি এমআরএনএ এর মধ্যে কিছু চেঞ্জ আসে, যেমন তার ক্যাপ লাগে, তার টেইল লাগে, এবং তার ইন্ট্রনগুলোকে কেটে ফেলতে হয়। অর্থাৎ ক্যাপিং, কি দিয়ে ক্যাপিং করে? পলিগুয়ানিন 5 প্রান্তে, এবং টেইলিং করে পলিঅ্যাডেনিন 3 প্রান্তে। আর কি হয়? স্প্লাইসিং হয়। তাই না? তাহলে দেখো, পরিমার্জনের অংশ কি কি? টেইলিং অবশ্যই 3 প্রান্তে হবে, স্প্লাইসিং হয়, স্প্লাইসিং মানে কি?
ইন্ট্রন গুলাকে কেটে ফেলা, ইন্ট্রনকে ফেলে দেওয়া, এটা হচ্ছে তোমার স্প্লাইসিং। স্ক্যানিং হয় না কিন্তু ক্যাপিং হয়, স্ক্যানিংটা হয় না। তো স্ক্যানিং হচ্ছে নট এ পার্ট অফ পোস্ট ট্রান্সক্রিপশন আর মডিফিকেশন। কোন কোডনটি কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? আমরা বলেছিলাম দেয়ার আর 64 কোডন, এর মধ্যে 61 কোডন তারা সেন্স কোডন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। বাকি 3টা কোডন যেমন ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, ওরা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, ওরা হচ্ছে ননসেন্স কোডন বা স্টপ কোডন। ননসেন্স কোডন বা স্টপ কোডন। তাহলে এই 3টার মধ্যে কে আছে এখানে? ইউ জি এ। কোনটি স্টার্ট কোডন? আমরা পড়েছিলাম না এইউজি, এটা হচ্ছে স্টার্ট কোডন, রাইট? এইটার কই থাকে? এমআরএনএ থাকে, এমআরএনএ তে থাকে। এইটাকে টিআরএনএ কি রিড করে বলতো? আমরা প্রোটিন তৈরির প্রক্রিয়া ট্রান্সলেশন পড়েছিলাম, এমআরএনএ কোডনটাকে টিআরএনএ এন্টি কোডন ওয়াইজ নেয়। তাহলে এটার এন্টি কোডন কি হবে? ইউ এ সি। এই ইউএসি ওয়াইজ কোন প্রোটিন তৈরি হয়? ম্যাথিওনিন প্রোটিন, ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড, তাই না? তো এইউ যেটা স্টার্ট কোডন, এটা কি স্টার্ট কোডন। নিচের কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? মাস্টার মলিকিউল নামে পরিচিত কোনটি? প্রোটিন, আরএনএ, ডিএনএ, কার্বোহাইড্রেট। উত্তর হচ্ছে ডিএনএ ইজ দ্য মাস্টার মলিকিউল। ডিএনএ হচ্ছে বংশগতির ভৌত একক, ঠিক আছে? আর মাস্টার ব্লুপ্রিন্ট কোনটা ভাইয়া? মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট মাস্টার ব্লুপ্রিন্ট। এই মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে তোমার জিনোম। কি ভাইয়া? জিনোম। আমাদের কয় সেট জিনোম আছে? আমাদের 2 সেট জিনোম আছে, কারণ হচ্ছে আমাদের 2 সেট ক্রোমোজোম আছে। প্রত্যেকটা ক্রোমোজোম বা প্রত্যেক সেট ক্রোমোজোমের সকল জিনগুলোকে বলা হয় জিনোম। গুড, ভেরি গুড। প্রোটিনকে বলা হয় কি বলতো? জীবনের ভাষা, জীবনের ভাষা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নিচের কোনটি পিউরিন বেস? পিউরিন বেস কারা ছিল? অ্যাডেনিন এবং গুয়ানিন, ওরা ছিল পিউরিন। আর পাইরিমিডিন কারা ছিল? পাইরিমিডিন ছিল সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিন। তাহলে কি পিউরিন কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে এই যে অ্যাডেনিন হচ্ছে পিউরিন, আর এরা কি? এরা হচ্ছে পাইরিমিডিন। গুড। এই তোমরা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করো, হ্যাঁ? আমরা তাড়াতাড়ি কেন করছি? আমরা তাড়াতাড়ি সলভ করে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিব, প্রশ্ন উত্তর সেশন করবো আজকে। থাইমিন, থায়ামিন মানে থায়ামিন, থায়ামিন এটা কি? এটা একটা পিউরিন নাইট্রোজেনাস ক্ষারক। ও সরি, থাইমিন, অ্যাডেনিন, পাইরিমিডিন, সরি। থাইমিন হচ্ছে পাইরিমিডিন, মাথা হলে গেছে। থাইমিন হচ্ছে পাইরিমিডিন ক্ষারক, এই যে একটু আগে লিখলাম, এই যে এখানে লিখলাম পাইরিমিডিন, তাই না? ওকে, এখন দেখো, এইটা একটা প্রশ্ন, একটা ব্রেইন টিজার তোমাদের জন্য। তোমাদের জন্য কি একটা ব্রেইন টিজার। আগে প্রশ্নটা আমরা সলভ করি, তারপর বলবো এই প্রশ্নটা কোথাকার। প্রশ্নটা দেখো, এটা যে পারবা তাকে ওই যে গত ক্লাসে সেলুট দিছিলাম, আবারও সেলুট দিব। দেখো, এ একটি দ্বিসূত্রক জৈব অ্যাসিড, এ একটি দ্বিসূত্রক জৈব অ্যাসিড। তার মানে দ্বিসূত্রক জৈব অ্যাসিড কোনটা বলতো? দ্বিসূত্রক জৈব অ্যাসিড হচ্ছে ডিএনএ, যার একটি সূত্রক। ডিএনএ 2টা সূত্রক আছে, এর মধ্যে একটা সূত্রকের নিউক্লিওটাইডের সিকোয়েন্সটা বলা আছে কত?
3 প্রাইম টি সি জি এ টি সি এ। এই এ এর গঠনে যার একটা সূত্রক এইটা, টোটাল কয়টি ফসফোডায়েস্টার বন্ধন আছে? টোটাল কয়টি ফসফোডায়েস্টার বন্ধন আছে? অনেকে উত্তর দিচ্ছ, দেখি কার উত্তরটা সঠিক হয়। আচ্ছা, বাহ, সবাই পারতেছে, বাহ, তোমাদের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল, আস্থা আরো বেড়ে গেল, ভরসা আরো বেড়ে গেল। 12টা, গুড। এখন দেখো আমরা একটু এক্সপ্লেইন করি। তোমাকে বলেছে দ্বিসূত্রক জৈব অ্যাসিড মানে ডিএনএ, এর একটা সূত্রক কত? এই যে 3 প্রাইম থেকে তোমার শুরু হয়েছে টি দিয়ে, তারপর সি, তারপর জি, তারপর এ, তারপর টি, তারপর সি, তারপর এ। এটা হচ্ছে 5 প্রান্ত। এইটা একটা সূত্রক। আরেকটা সূত্রক কি হবে? কমপ্লিমেন্টারি সূত্রক হবে। কমপ্লিমেন্টারি সূত্রক মানে কি? এই দিকে হবে 5 প্রাইম, টি এর সাথে সবসময় এ দরকার, সি এর সাথে জি দরকার, জি এর সাথে সি দরকার, এ এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, এখানে আবার হবে টি, আর এটা হচ্ছে 3 প্রাইম। তারপর এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে 2টা, এখানে থাকবে 3টা, 3 2 2 3 2, রাইট? সো এইটা একটা নিউক্লিওটাইড, এইটা আরেকটা নিউক্লিওটাইড। আমরা বলেছিলাম যখন পলিনিউক্লিওটাইড হতে হয় তখন একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনী দিয়ে যুক্ত থাকে? ফসফোডায়েস্টার বন্ধনী। তার মানে ওদের মাঝখানে একটা ফসফোডায়েস্টার বন্ধনী আছে 1, সি আর জি। এই নিউক্লিওটাইড দুইটার মাঝখানে কি আরেকটা আছে 2, এইখানে 3 4 5 6। সেম ভাবে এই সূত্রকে এ আর জি এর মধ্যে একটা বন্ধনী 1 2 3 4 5 6। টোটাল কয়টা? 6 প্লাস 6, 12টি ফসফোডায়েস্টার বন্ধনী আছে। কয়টি? 12টি ফসফোডায়েস্টার বন্ধনী। কি প্রশ্নটা কেমন লাগছে? ভালো লাগছে? এখন 17 না, কেন 17 হবে? তোমার সূত্র তো এতটুকু। কি পারতা? তাহলে তুমি যদি এই ধরনের প্রশ্ন পারো তাহলে নিজেকে একটু বাহাবা দিতে হবে না? বলো আলহামদুলিল্লাহ এন্ড ওয়েল ডান এক্স ওয়াই, যেই পেরেছো। এটা এনডিসির একটা প্রশ্ন, বুঝছো? আমাদের সেন্টার পরীক্ষায় একটা এমসিকিউ ছিল এরকম। তারপরে দেখি এমসিকিউটা। 3 জিএটি সিসিটি জিসি টিএসি টিজিটিএ 5, এটা কোডিং সূত্র। এটা কি কোডিং সূত্র? এই সূত্র থেকে তোমার কি তৈরি হচ্ছে? এমআরএনএ তৈরি হচ্ছে। দ্যাট মিন্স দিস ইজ এ ট্রান্সক্রিপশন প্রসেস। এখানে একটা এনজাইম লাগে যার নাম এ এনজাইম। এখন বলতে হবে এই এনজাইমের নামটা কি? যেহেতু এমআরএনএ তৈরি হচ্ছে, এই এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা কি করে? রেপ্লিকেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সূত্রকগুলোকে একত্রে আসতে দেয় না, রাইট? ডিএনএ পলিমারেজ 3 প্রুফ রিডিং করে, প্রাইমেস কি করে? সূচনা করে। এখন রিটেন প্রশ্ন দেখে আসো। দেখো রিটেন প্রশ্ন কি আসছে, তোমরা জাস্ট দেখবা, দেখে বলবা ভাই পারবো নাকি পারবো না, ইয়েস অর নো। র্যাপিড ফায়ার, র্যাপিড ফায়ার, দেখবো আর বলবো পারবো নাকি পারবো না। কোষ তত্ত্ব, সেল থিওরি কি? আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। তুমি যদি লেখো পারবো তাহলে আমি লিখবো টিক, যদি বলো পারবো না তাহলে ক্রস। দেখি কেমন। ভাই আমার কমেন্ট জীবনও পড়ে না, এই যে পড়লাম পারবো, ইয়েস সাবাস। তাহলে দেখো আমরা এই যে জগন্নাথ ইউনিভার্সিটি ডান, ঠিক আছে, জগন্নাথ ইউনিভার্সিটি ডান, আমরা পারবো, গুড, সাবাস। ডিএনএ প্রতিলিপন বলতে কি বোঝো? ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় 4টি উপকরণের নাম লিখো। পারবো নাকি পারবো না? প্রতিলিপন মানে আমরা বুঝি ডিএনএ থেকে ডিএনএ তৈরি। প্রয়োজনীয় 4টি উপকরণ কি লাগে ভাইয়া? যেহেতু ডিএনএ থেকে ডিএনএ বানাবা একটা ছাঁচ লাগবে। তারপর কি লাগবে? তারপর লাগবে নিউক্লিওটাইড, তারপর লাগবে এটিপি, তারপর লাগবে কি এনজাইম। এই 4টা উপকরণ।
তাই না? ডান, পারবো, সাবাস, টিক। রেপ্লিকেশন কমপ্লেক্স কি? ডিএনএ প্রতিলিপনের বিভিন্ন উপাদানের কাজ উল্লেখ করো। সেম, রেপ্লিকেশন কমপ্লেক্স কি? ওই যে রেপ্লিকেশনের জন্য, ডিএনএ প্রতিলিপনের জন্য যে এনজাইম গুলা আছে, সমস্ত এনজাইম গুলাকে নিয়ে যে কমপ্লেক্স, সেটাই কি? রেপ্লিকেশন কমপ্লেক্স। আমরা পারবো, গুড। জিন ও জিনোম বলতে কি বোঝো? জেনেটিক কোডের বৈশিষ্ট্য লেখো। এটা দেখো, জিন ও জিনোম। সো জিন বেসিকলি কি? এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোম অসংখ্য ডিএনএ দিয়ে তৈরি, হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। এই ডিএনএ এর যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা হচ্ছে জিন। সেরকম আমাদের বডিতে 46টা ক্রোমোজোম আছে, 23টা সেট করে। এরকম বাবা থেকে আসা 23টা ক্রোমোজোম, মা থেকে আসা 23টা ক্রোমোজোম। এই 23টা ক্রোমোজোমে যতগুলা জিন আছে, সমস্ত জিনকে বলা হয় জিনোম। অর্থাৎ এক সেট ক্রোমোজোমে যতগুলা জিন আছে সকলকে বলা হয় জিনোম। তাহলে জিনোম কি? জিনের একটা কমপ্লিট সেট, পরিপূর্ণ সেট। ঠিক আছে, ওকে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য আমরা পারি। আমরা কি কি পড়েছি? ইউনিভার্সালিটি, রিডান্ডেন্সি, নন ওভারল্যাপিং, কমালেস বা পাংচুয়েশন মার্কলেস, এন্ড অ্যাম্বাইগুইটি। তাই না? এগুলো পড়েছি না? খুব ভালো করে পড়েছি। তুমি 5টা জাস্ট বৈশিষ্ট্য লিখে দিবা। ডান। সেট ক্রোমোজোম কি? সেট কথাটা আসছে স্যাটেলাইট ক্রোমোজোম থেকে। কোত্থেকে? স্যাটেলাইট ক্রোমোজোম থেকে আসছে সেট ক্রোমোজোম। এই ধরো নিউক্লিওলাস, এ হচ্ছে নিউক্লিওলাস। এ হচ্ছে নিউক্লিওলাস। ক্রোমোজোম সুতাগুলার মধ্যে যে ক্রোমোজোমটা এই নিউক্লিওলাসের সাথে লেগে থাকে সেই ক্রোমোজোমকে বলা হয় সেট ক্রোমোজোম। ছোলার 1 নং ক্রোমোজোম হচ্ছে সেট ক্রোমোজোম। ছোলার 1 নং ক্রোমোজোম, এটা হচ্ছে সেট ক্রোমোজোম। ঠিক আছে, আরএনএ এর কাজগুলা লিখো। আমরা পারি। ওকাজাকি খণ্ডক বলতে কি বোঝায়? এটা আমরা পারি। কি ভাইয়া? ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে যে খণ্ড খণ্ড করে ডিএনএ রেপ্লিকেশন হয়, যেটাকে পরে লাইগেজ এনজাইম যুক্ত করে দেয়, সেটা হচ্ছে ওকাজাকি খণ্ডক। নোসাইবা পারবে না, আমি বলে দিয়েছি কিন্তু। ওকাজাকি খণ্ডক কি? ডিএনএ প্রতিলিপনের সময় একটা সূত্র করে টানা হয়ে যায়, আরেকটা কি স্লোতে হয়, একবার একটু হয়, তারপর আবার পেছনে আসে, তারপর আবার পেছনে আসে, এভাবে খণ্ড খণ্ড করে হয়। কোথায়? ল্যাগিং সূত্রকে। ওই খণ্ডকগুলাকে বলা হয় ওকাজাকি খণ্ডক। ওকাজাকি খণ্ডক। মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর লাগে না, ক্যালকুলেটর অ্যালাউড না। আচ্ছা, সেন্ট্রাল ডগমা কি আমরা পড়েছি। তোমরা আরো পড়বা ডিএনএ ও আরএনএ এর পার্থক্য। ঠিক আছে, তোমরা আরো ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের পার্থক্য পড়বা, এদের কাজ পড়বা। তারপর লাইসোজোমকে কেন সুইসাইডাল অঙ্গাণু বলা হয় এটাও পড়বা। ঠিক আছে, এগুলো আসতে পারে। অপেরন কি আমরা পড়েছি, রাইট? অপেরন হচ্ছে আদিকেন্দ্রিক কোষের জিনের একটা মডেল। অপেরন কি কি আছে আমরা পড়েছিলাম না? এস, পি, ও, আর। আর থেকে ও এর দিকে অ্যারো দিয়েছিলাম, ও থেকে এস এর দিকে অ্যারো দিয়েছিলাম। মানে স্ট্রাকচারাল বা গাঠনিক, প্রোমোটার, অপারেটর বা চালক, আর রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এই 4টা জিনিস নিয়ে কি তৈরি? অপেরন তৈরি। দেখছো? পারবো ইনশাল্লাহ, সাবাস। এরকম পজিটিভ জিনিস দেখলে ভালো লাগে। সেন্ট্রাল ডগমাটা একটু বলেন। অবশ্যই বলবো, কেন বলবো না। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে এই ধরো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এইটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার একটা ধারা, জীবের বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার একটা ধারা। কেন্দ্রীয় প্রত্যয়, এটা সেন্ট্রাল, মানে একদম কেন্দ্রে আছে। জীবনের বহিঃপ্রকাশ, এটার কেন্দ্রে এই ধারাটা আছে।
সো এই ধারাকেই বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। আর কি, এই যে পরীক্ষা আছে দেখো 26 তারিখ 8:30 থেকে তোমার বায়োলজি এক্সাম। বায়োলজি এক্সাম 2 কোষ ও এর গঠন। সবাই পরীক্ষা দিবা, কারণ পরীক্ষা না দিলে তুমি বুঝবাই না কোথায় ভুল আর কোথায় ইমপ্রুভ করতে হবে। তো পরীক্ষা রেগুলার দিতে হবে, পরীক্ষা রেগুলার দিতে হবে। আচ্ছা দেখো, আমাদের ক্লাসের অনেক অনেক সময় আছে, রাইট? এখন আমরা কি করব? এখন আমরা ভর্তি পরীক্ষায় আসে, কিন্তু আমি জানি তুমি এখনো পড়ো নাই, ওইরকম একটা জিনিস পড়ায় দিব। সেটা কি জানো? এই তোমাদের কার কার অ্যান্টিবায়োটিক খাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে? সৌভাগ্য বলা যাবে না, দুর্ভাগ্য হয়েছে। কে কে অ্যান্টিবায়োটিক খাইছো? এবং এই যে ব্যাকটেরিয়া তোমার বডিতে আসে, ইনফেকশন করে, তখন অ্যান্টিবায়োটিক খাও, ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু কেন তোমার কোষের কোনো সমস্যা হয় না ওই অ্যান্টিবায়োটিকে? বা কিভাবে অ্যান্টিবায়োটিক গুলা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা ব্যাকটেরিয়া থেকে রোগটাকে আমরা বাঁচাই? বলো কিভাবে, হাউ হাউ দে ওয়ার্কস? মনে আছে? জানো না? চলো আমরা দেখি। আমাদের আমরা বলেছি যে কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে, কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে, দেখো কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে কি দরকার? প্রোটিন দরকার। সো ব্যাকটেরিয়া তোমার বডিতে আসবে, এসে একটা রোগ তৈরি করবে, এটা কি একটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। সো এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য প্রকাশের জন্য কি দরকার? ব্যাকটেরিয়ার কিছু স্পেসিফিক প্রোটিন দরকার। মানে কি, ব্যাকটেরিয়াকেও ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সলেশন করে তারপর তোমার বডিতে রোগটা তৈরি করতে পারবে। এখন আমাকে বলো, সামহাউ আমি যদি ব্যাকটেরিয়ার ট্রান্সলেশনটাকে বন্ধ করে দেই, ব্যাকটেরিয়ার ট্রান্সলেশনটাকে বন্ধ করে দেই, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া কি প্রোটিন তৈরি করতে পারবে? ব্যাকটেরিয়া কি তার যে স্বভাব, তার যে ভাষা, সেটা হচ্ছে রোগ তৈরি করা, সেটা করতে পারবে? সেটা পারবে না। পারবে? হ্যাঁ, অনেকের অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে, তারা অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে বুঝে শুনে খাবে। পারবে না। তাহলে এই যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা কি করে, প্রোটিন তৈরিটাকে বন্ধ করে দেয়। এখন প্রোটিন তৈরি বন্ধ অনেক অনেক জায়গায় হতে পারে। কি কি জায়গায় হতে পারে খেয়াল করো। তুমি ট্রান্সলেশন প্রক্রিয়া কি দেখেছো? প্রথমে দেখেছো এমআরএনএ, তাই না? এমআরএনএ কোথায় আসে? ফ্যাক্টরিতে আসে, রাইবোজোমে আসে, রাইট? রাইবোজোমে আসে। দেন এমআরএনএটাকে রাইবোজোম স্ক্যান করে করে যায়। এমআরএনএটা কি রাইবোজোম স্ক্যান করে করে যায়, তাই তো? এখন আমি যদি এমন একটা অবস্থা করি যে এমআরএনএতে রাইবোজোম স্ক্যানিং করতে পারবে না, তাহলে রাইবোজোম এক জায়গায় বসে থাকবে, সে পুরো এমআরএনএ কে প্রোটিন তৈরি করতেই পারবে না। আমি যদি এমন একটা অ্যান্টিবায়োটিক দিই যে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া রাইবোজোমটাকে একদম এমআরএনএ এর সাথে যে না চলতে পারে এরকম করে দেয়, প্যারালাইজড করে দেয়, যে এমআরএনএ কে বেয়ে এসে যাইতে পারবে না, স্ক্যান করতে পারবে না, তখন কি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি হবে না, রাইট? সো এমআরএনএ তে রাইবোজোমের চলনে বাধা দিয়ে আমি কি করতে পারি? ট্রান্সলেশন বন্ধ করে দিতে পারি। তারপর খেয়াল করো, এমআরএনএ এর কোডটাকে টিআরএনএ কি অ্যান্টিকোডন হিসেবে রিড করে, অর্থাৎ এমআরএনএ টিআরএনএ একটা আন্তঃবিক্রিয়া হয়। এখন এমআরএনএ আসলো, টিআরএনএ আসলো, ওদের মধ্যে কোনো মিল নাই, কিচ্ছু নাই, আন্তঃক্রিয়া নাই, ওরা কি প্রোটিন তৈরি করতে পারবে? পারবে না। অর্থাৎ আমি বন্ধ করতে পারি এমআরএনএ ও টিআরএনএ এর মিথস্ক্রিয়া বন্ধ করতে পারি। মিথস্ক্রিয়া বন্ধ করে আমি ট্রান্সলেশনটা বন্ধ করে দিতে পারি ব্যাকটেরিয়ার, তাই না? আচ্ছা, তারপরে দেখো না ভাই, ঠিক আছে, এমআরএনএ রাইবোজোম আসতেছে, চলতেছে, স্ক্যান করতেছে, এমআরএনএ টিআরএনএ একসাথে কাজও করছে, কিন্তু ভাইয়া আমি প্রোটিন তৈরির জন্য জানি পেপটাইড বন্ধনী তৈরি হওয়া দরকার। আমি এমন একটা অ্যান্টিবায়োটিক দিব যেটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, কিন্তু ওরা একসাথে আসবে না, আর অ্যামাইনো অ্যাসিড ধরে এখানে আসলো, এখানে আসলো, পেপটাইড বন্ধনী হলো না, প্রোটিন কি তৈরি করবে? করবে না। সো পেপটাইড বন্ধনীতে বাধা দিব।
পেপটাইড বন্ধনীতে বাধা দিয়ে। ঠিক আছে, তুমি সবকিছু আনলা, দুধ আনলা, হ্যাঁ, চিনি আনলা, সবকিছু আনলা, সব দূরে দূরে রেখে দিছো, কোনো কিছুর সাথে মিশাচ্ছ না। পুডিং বানাইতে পারবা? বানাতে পারবা না। ডিম দুধ সব আলাদা আলাদা রাখছো, ডিম আলাদা সেদ্ধ করতেছো, হ্যাঁ, দুধ আলাদা সেদ্ধ করতেছো, সব আলাদা আলাদা, তারা কাছাকাছি আসতেছে না, কোনো বন্ধনী হচ্ছে না, বা কিছু একটা কোনো মিথস্ক্রিয়া করতেছো না তুমি, তখন কি হবে? হবে না, তোমার পুডিং তুমি খাইতে পারবা না। ঠিক আছে, তাহলে পেপটাইড বন্ধনী তৈরিতে বাধা দিব। আরেকটা কি, যে ভাই এটা শুরু হওয়ার আগে বন্ধ করে দিব, ট্রান্সলেশনটাকে একদম অঙ্কুরে বিনষ্ট করে দিব। সূচনা লগ্নে বাধা দিবা, সূচনা লগ্নেই ট্রান্সলেশনটাকে বন্ধ করে দিবা। মানে কি, স্টার্টিং এ বন্ধ করে দিবা, স্টার্টিং এ বন্ধ করে দিবা, স্টার্টিং এ বন্ধ করে দিবা। আমি স্টার্ট কোডনটাকে একটু অল্টার করে দিয়ে, ঠিক আছে। তারপর তুমি ভাবলা যে আচ্ছা আরো কি দেখেছি, সবকিছু এটা করেই ফেলতেছে, কিন্তু আমি এমন একটা পদ্ধতি করতে পারি, রাইবোজোম, কারণ রাইবোজোমের মধ্যে কি টিআরএনএ এসে মিলতে হয়, রাইবোজোম ও টিআরএনএ এর চলনকে বন্ধ করে দিব, এর চলনকে বন্ধ করে দিব। এই জিনিসগুলো যদি করো, তাহলে কি মোটামুটি ব্যাকটেরিয়ার 12টা বেজে গেছে না? সে কি আর প্রোটিন তৈরি করতে পারবে? ট্রান্সলেশন করবে না, সে দেখবে ধাপে ধাপে শুধু বিপদ আর বিপদ, একটা করলে আরেকটা হইতেছে না। এইগুলা যে কোনো একটাকে যদি বন্ধ করে দিতে পারো, সে ট্রান্সলেশন করতে পারবে না, প্রোটিন তৈরি হবে না, তার জীবনে ভাষা নাই। আর তার যদি জীবনে ভাষা না থাকে, সে কি কোনো কালে রোগ প্রকাশ করতে পারবে? পারবে না, রাইট? না, আমরা ডিএনএ তে যাচ্ছি না। ডিএনএ তে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ডিএনএ তে কাজ করে, যারা ব্যাকটেরিয়ার ডিএনএ কে অল্টার করে দেয়, ফ্লোরোকুইনোলন্স, এগুলা যখন মেডিকেলে পড়বা তখন সেগুলো ভালো করে পড়বা, আমরা এত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা বলতেছি। তো এখন দেখো, কিছু অ্যান্টিবায়োটিক সূচনা লগ্নে একদম স্টার্টিং এ যে অ্যান্টিবায়োটিকটা কাজ করে তার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, আচ্ছা। তারপর এমআরএনএ তে রাইবোজোমের চলনে বাধা দেয়। কার চলনে বাধা দেয়? এমআরএনএ তে। কি করে বাধা দেয়? চলনে বাধা দিবে, এটা হচ্ছে এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন। তারপর দেখি এমআরএনএ এবং টিআরএনএ মিথস্ক্রিয়া বন্ধ করে দেয়, এদের মধ্যে কোনো আন্তঃমিথস্ক্রিয়া করতে দেয় না, এটা হচ্ছে নিওমাইসিন, নিওমাইসিন। পেপটাইড বন্ধনীতে বাধা দেয়, পেপটাইড বন্ধনী তৈরি করতে দেয় না, ওইটা কি ভাইয়া? কাট করে দেয়। কি করে দেয়? অ্যামাইনো অ্যাসিড গুলোকে কাট করে দেয়, কাট দিয়ে মনে পড়ে, ক্লোরোমাইসিন, ক্লোরোমাইসিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে রাইবোজোম ও টিআরএন চলনকে বাধা দিবে। কার চলনকে? টিআরএন এর। সো মাথায় রাখবে টি দিয়ে টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন। সো এই অ্যান্টিবায়োটিক গুলা ট্রান্সলেশন এইভাবে বন্ধ করে। ঠিক আছে, এটা প্রথম দিন মনে থাকবে না, কিন্তু এই যে আমি যে ব্যাখ্যা করে পড়ছি, এটা আবার শুনতে হবে, তুমি এইভাবে ব্যাখ্যা করে নিজেকে বুঝাইতে হবে, তারপরে দেখবে তুমি এটা পারবা। এবং এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসার জন্য, যে কোনো সময় চলে আসতে পারে, এবং এইগুলা যারা পারবে তারা ভর্তি পরীক্ষা সবার থেকে আগে থাকবে। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা ইংলিশ থাকে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারকে আমি ক্লোজ করলাম, ফাইল ক্লোজ। এখন যেটা করতে হবে, যারা পরবর্তীতে আসছে শিখতে, ওরা লিস্ট করে করে এই চ্যাপ্টারের ক্লাসগুলো করে ফেলবা। যারা সবগুলা ক্লাস করছো কিন্তু কোনো কিছু বোঝো নাই, যে অংশটুকু বোঝো নাই সে অংশে গিয়ে আবার ক্লাসটা করবা। যারা ক্লাস করছো সব বুঝছো কিন্তু পরীক্ষা দাও নাই, তারা পরীক্ষা দিবা। যারা পরীক্ষা দেওয়ার আগে প্র্যাকটিস করো নাই, তারা প্র্যাকটিস করবা। ঠিক আছে, সো যার যে জায়গায় ল্যাকিং সে সেই অনুযায়ী আবার এই চ্যাপ্টারের প্রতি প্রিপারেশন নিবা। এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউ পাবা, এমসিকিউ পাবা, সব পাবা। তোমার জীবনে কোনো পরীক্ষা যাবে না ইনশাল্লাহ যে এই পরীক্ষায়, মানে এইচএসসি লাইফে, যে এই চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন পাচ্ছ না, যে এই চ্যাপ্টার সিলেবাসে আছে কিন্তু প্রশ্ন নাই, এরকম কোনোদিন হবে না ইনশাল্লাহ।
আচ্ছা, এখন বলো তোমাদের কলেজ লাইফের কি অবস্থা? কলেজ লাইফের কি অবস্থা? কলেজ লাইফ কেমন যাচ্ছে? বলো, কলেজ লাইফ কেমন যাচ্ছে? কালকে বায়োলজি এক্সাম। বায়োলজি এক্সাম ইনশাল্লাহ অনেক ভালো হবে। হ্যাঁ, কলেজ লাইফ এমন একটা সময়, মানে খুবই ভাইটাল সময়, খুবই ভাইটাল সময়। এই সময়টা তোমাকে নিজেকে সাজাইতে হবে, নিজেকে পরবর্তী জেনারেশনের জন্য প্রস্তুত করতে হবে, বুঝছো? পরবর্তী ফাইটের জন্য প্রস্তুত করতে হবে। এই টাইমটা টাফ যাবে, ইনিশিয়াল টাইম অনেক টাফ যাবে, আই নো, আমারও এরকম গেছে, অনেক টাফ গেছে, অ্যাডজাস্ট করতে অনেক প্যারা হয়েছে, বাট আই নেভার গেভ আপ। এবং আমার সাথে যারা ছিল, যারা ভালো করছে, দে নেভার গেভ আপ। তারা ট্রাই করছে, 1 ঘন্টা না হলে 2 ঘন্টা পড়ছে, বুঝছো? রাতে 2 ঘন্টা কম ঘুমাইতে হয়েছে, মেনে নিছে। 2 ঘন্টা আড্ডা কম দিতে হয়েছে, মেনে নিছে। দে ফেল্ট এভরি বিট অফ ইট, এভরি বিট অফ প্রেশার, সবকিছু ফিল করছে, এটা অ্যাবজর্ব করছে, পালায় না এগুলা থেকে। সো তোমরা পালাবা না। তোমাকে যা বলছি আমি, আমার কথাগুলো যদি খাতায় লিখে রাখো, এই অনুযায়ী চেষ্টা করো, তোমার কলেজ লাইফটা ইজি হবে। আচ্ছা, কলেজ লাইফে গিয়ে নতুন নতুন অ্যাডজাস্ট করতে এমনিতেই প্রবলেম হয়, তার উপর একজন বলছে ভাই রিলেশনশিপ। আমার মতে প্লিজ ডোন্ট গো ফর দ্যাট ওয়ান। একটা নতুন টাইম, তোমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগবে। এর মধ্যে তুমি যদি আরেকটা অ্যাডজাস্টমেন্টকে দাঁড় করাও প্যারালালি, তখন অনেক ক্ষেত্রে অনেক পড়াশোনা হ্যাম্পার হয়, বা তোমার নট অনলি পড়াশোনা, মেন্টাল পিসের হ্যাম্পার হতে পারে, তোমার হ্যাবিচুয়েশন হ্যাম্পার হতে পারে। সো আই স্ট্রংলি সাজেস্ট ডোন্ট গো ফর দ্যাট। অনেকের আছে হয়তো, তারও সেটাকে স্ট্রংলি ম্যানেজ করো, কন্ট্রোল করো। এইটা যাতে তোমার সবকিছুর উপর ছাপিয়ে না যায়, সবকিছুকে কন্ট্রোল না করে, এটা দিকে খেয়াল রাখো। এই জিনিসটাতে পড়াশোনাকে তোমার হ্যাম্পার না করতে হয় সেদিকে খেয়াল রাখো, তোমার মেন্টাল পিসকে যাতে না হ্যাম্পার করতে হবে সেদিকে খেয়াল রাখো। যারা এখনো যা নাই, ডোন্ট গো ফর দিস ওয়ান, যাওয়ার দরকার নাই। যারা আছো, খুবই কশাসলি মেনটেন করো। পড়াশোনা আগে, রিলিজিয়াস কাজ আগে, তুমি আগে, তারপর ওইটা। সবকিছু আসবে, সবকিছু আসবে, চিল, কোনো কিছু প্যারা নাই, সবকিছু আস্তে আস্তে আসবে। ওই সময়টা নিজেকে দিতে হবে, এত তাড়াহুড়োর কোনো কারণ নেই, জীবনটা মাত্র শুরু হয়েছে। ওকে, আরো কোনো প্রশ্ন তোমাদের? একটা একটা করে করো ভাই, আমি তো ভুলে যাচ্ছি, এত এত প্রশ্ন। দাঁড়াও। রাত কয়টা পর্যন্ত পড়া উচিত? আমি 12টা পর্যন্ত পড়তাম কলেজ লাইফে, আমি 12টা পর্যন্ত করতাম, এরপরে ঘুমাই যেতাম। 12টার আগে আমি সব পড়া শেষ করতাম। কলেজে পড়ায় না, তাও প্রতিদিন যেতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কলেজে যাবা, গিয়ে কলেজের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে সেই বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা, স্যারের কথাগুলো ওই ক্লাসে শেষ করে ফেলার চেষ্টা করবা। কিন্তু যেতেই হচ্ছে। আমরা কি করি জানো, কলেজে যাই, কলেজে যাওয়ার পর ক্লাসটা ওয়েস্ট করি, পাশে পাশে আড্ডা দিয়ে, স্যারের কথা শুনি না। বা ক্লাসের মধ্যে তো বইটা নিয়ে যাওয়া যায়, যে বইটা খুলে স্যার পড়াচ্ছে আমি পড়ে ফেলি, আমার পড়াটা করে ফেলি। এরকম করি না। ক্লাসের টাইমে, ক্লাসে 2টা ক্লাসের মাঝখানে যে টাইমটা দেখি ইউটিলাইজ করি না। বাট আমি কিন্তু কলেজে গেছি, আমার কলেজে কোনো মিস নেই, একদম পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট ছিল। কলেজে যাওয়া লাগছে, বাট আমি কলেজের টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছি, স্যাররা যা পড়াইছে তা শোনার চেষ্টা করেছি। এখন তোমার যদি স্যাররা পড়ায় না, আমি এটা মানতে নারাজ, আমি বিশ্বাস করি স্যাররা পড়ায়, আমি ওইদিকে যাচ্ছি না। স্যাররা সিনিয়র মানুষ, ওইদিকে স্যারদের দোষ খুঁজে আমি যাচ্ছি না। আমি বলবো তুমি তোমার ওয়ে ফাইন্ড আউট করো, কারণ দায়টা তোমার, রেজাল্টটা তোমার হবে, ভর্তি পরীক্ষা তোমাকে দিতে হবে। সো কারোর উপর দোষ চাপিয়ে দিলেই কিন্তু শেষ না। দোষ জারি থাকো, আমরা ওইদিকে যাচ্ছি না, বাট সলিউশন তোমাকে করতে হবে। ওই টাইমটাই তোমাকে ইউটিলাইজ করার প্ল্যান করতে হবে, আমাদের কথার সাথে মিলিয়ে গ্যাপটা ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। শুধু এক্সকিউজ দিলে হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সকিউজ দিবা না। অনেক অনেক হার্ডলস থাকবে, যারা ওই সব হার্ডলস গুলাকে ম্যানেজ করে ভালো করার চেষ্টা করবে, চেষ্টা করে যাবে, তারাই অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে। So, আমি বিশ্বাস করি তোমরা এখন থেকে এক্সকিউজ দিবা না, ইউ উইল বি দ্য প্রবলেম সলভার। তোমার আশেপাশে অনেক প্রবলেম হইতে পারে, বাট তুমি সামহাউ এনি হাউ, তোমার বোল্ডনেস দিয়ে হোক, তোমার ইন্টিগ্রিটি দিয়ে হোক, সেগুলো ম্যানেজ করে ফেলতে হবে, বুঝছো? জানুয়ারিতে অর্ধবার্ষিক পরীক্ষা, সিলেবাসটা শেষ করো। আর যেগুলো সিলেবাস ক্লাসে হচ্ছে না, এগুলো আর্কাইভ থেকে শেষ করবে, হ্যাঁ?
আচ্ছা, একজন হচ্ছে ভাই স্যাররা ক্লাসে আসে না, এটা তো আরো ভালো। স্যাররা ক্লাসে না আসলে আড্ডা দিও না, ফোন চাইবো না। যে পিরিয়ডটা থাকবে, ধরো তোমার বায়োলজি ক্লাস, আমার ক্লাস, ধরো তোমার কলেজের আমি টিচার, আমি তোমার ক্লাসে গেলাম না। তুমি কি করবা? তানজিম স্যার আসলে কি বায়োলজি পড়াইতো, আমি বায়োলজি বইটা খুলবো, বায়োলজি বইটা খুলে ওই পড়া আমি পড়া শুরু করে দিব, শেষ। আমি কলেজ চেঞ্জ করতে চাই, ওকে, টক টু ইউর প্যারেন্টস, তারপর দেখো কোন কলেজটা ভালো ওইদিকে, ওইভাবে তুমি শিফট করার ব্যবস্থা করো। সবারই সেম প্রশ্ন যে ভাই কলেজ কিভাবে টাইম মেনটেন করবো। দেখো আমি বলে দিয়েছি, টাইম এক্সট্রাক্ট করো, কোন জায়গায় টাইম অপচয় হচ্ছে সেটা খুঁজে বের করো, ওইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। ঠিক আছে, কলেজের পিরিয়ড গুলাকে ইউটিলাইজ করার চেষ্টা করো, লেকচার গুলো থেকে শেখো। এই যে আমার লেকচার করছো, যতক্ষণ লেকচার করবে ততক্ষণ খুব মনোযোগের সাথে, যাতে ক্লাসের মধ্যে অনেক কিছু পড়া হয়ে যায় সেভাবে ফোকাসড হতে পড়তে হবে, বুঝছো? শিক্ষক দুটা ক্লাসের মাঝখানে টাইম পড়তে হবে। তুমি চেষ্টা করো ভাই, অনেক মানুষই পারতেছে। আমাদের কলেজের ছেলেপেলে কলেজে যায়, ল্যাব করে, ওইগুলা করার পরেও তারা নিজে পড়াশোনা করার সময় বের করে। তার মানে ইট ইস পসিবল, পসিবল, পসিবল। প্রথমে ইউ হ্যাভ টু বিলিভ দিস যে ভাই এটা পসিবল যে পড়ার সময় বের করা। তারা কি করতে হবে? এক্সকিউজ দেওয়া বন্ধ করতে হবে। এত দুর্বল মনের অধিকারী হওয়া যাবে না, বুঝছো? 12টায় ঘুমাইতে যাই, সকাল 12টায় ঘুমাইলে সকাল 6টায় উঠে যাবা, এবং সবচেয়ে বেটার হয় তুমি যদি আর্লি ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে পারো, আরাফাত, বাবির। না, আজকে পড়া এতটুকুই শেষ, চ্যাপ্টার মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। তোমাদের অন্যান্য প্রবলেম গুলোর উত্তর দিচ্ছি আমি। ক্লাস জমে যায়, কিছু রেগুলার ক্লাস করতে হবে, আর যেগুলো জমে গেছে সেগুলো রুটিন ওয়াইজ করে ফেলতে হবে। আমি কিন্তু দেখাইছি কিভাবে রুটিন করবা, কখন কি করবা না করবা। 27 নভেম্বর হাফ ইয়ারলি এক্সাম। হাফ ইয়ারলি এত আগে? কি বলো, এত আগে কেন? বায়োলজি মনে থাকে না টিপস। আমি কিন্তু ফিয়ারলেসলি কিভাবে পড়বা বায়োলজি একটা বড় লম্বা ভিডিও দিয়েছি, সেটা দেখবা। আর ক্লাসে যেভাবে বলি, বারবার পড়বা, অ্যাক্টিভ রিকল করবা, ভুল করবা, আবার পড়বা, আর প্রেসার ফিল ছাড়া করবা। ঠিক আছে, যে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, পড়বো, মনে থাকবে, ভুলে যাবো, আবার পড়বো, আবার পড়বো, শেষ। যে কখন তোমার সবকিছু মনে থাকবে তুমি বুঝতেই পারবে না। আমার কিশোরগঞ্জ বাসা। তোমাদের প্রবলেম নিয়ে প্রশ্ন বলতে বলছি, তুমি তো এখন আমার বাসা কই এগুলা প্রশ্ন। স্যার আমি শুধু
ক্লাস করেছে, এখন কি করবো? অবশ্যই ক্লাস করার পর ক্লাসের সাথে মিলিয়ে বইটা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জানুয়ারিতে হাফ ইয়ারলি এক্সাম সময় আছে, সমস্যা নাই। হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটা দেখো, সিলেবাসটা থেকে আজকে বসেই প্ল্যান করে ফেলো। যার ওজন বেশি সে এক্সারসাইজ করো ভাই। আমার অনেক পড়া জমে গেছে, তো যেটা করতে হবে, তোমার অনেক পড়া জমে গেছে মানে তুমি আগে ফাঁকিবাজি করছো কিছুটা হলেও, বা সামহাও কিছুটা মিস হয়ে গেছে। তোমার এখন প্রথম ম্যাটার হচ্ছে, এখন আমার ডাবল পড়তে হবে, ডাবল এফোর্ট। এখন আমার কি ডাবল এফোর্ট, এটা মনস্থির করতে হবে যে যাই হয়ে যাক সবকিছু কষ্ট সহ্য করব। এখন ডাবল এফোর্ট দিব, রেগুলার ক্লাস করব, এটা কোনোদিন গ্যাপ দিব না। পাশাপাশি প্রতিদিন একটা একটা করে জমে যাওয়া ক্লাস, এভাবে দেখো 1 মাস কষ্ট করো। ইউর ম্যান, কাম অন, ইউর গ্রোন আপ। এই কষ্টটা করতে হবে যদি ভালো কিছু করতে চাও। ক্লাসের নোট ম্যান্ডেটরি না, ক্লাসের নোট করা ম্যান্ডেটরি না। তুমি ক্লাসের টপিকটা বুঝছো কিনা, ঠিক আছে, ক্লাসের পড়াটা ক্লাসের পরে পড়ে ফেলছো কিনা, দ্যাটস ইনাফ। মানে এই যে আমি যা লিখি সবকিছু পাওয়া তোমার হাতে চলে যাবে, রাইট? অন্যান্য সাবজেক্ট টিচার যা লিখে সবকিছু তোমার হাতে চলে যাবে। সো নোট করা খুব একটা ম্যান্ডেটরি ইস্যু না। ক্লাসটা বোঝা ইস্যু, ক্লাসের পর বইটা পড়া ইস্যু। যদি এটা করো, সব টপিক বোঝো, নোট করা ম্যান্ডেটরি ইস্যু না, না, না। ওকে, আর কোনো প্রশ্ন? অনেক কথা বলা তোমাদের সাথে। ভাই আমি 4.56 পেয়েছি, এখন কি আমার বুয়েটের সুযোগ আছে? হ্যাঁ, এসএসসি রেজাল্ট বুয়েটে ম্যাটারই করে না। সো তুমি এইচএসসি তে ফোকাস করো, ভালো নাম্বার সহ জিপিএ 5 এনশিওর করো, ইনশাল্লাহ তোমার বুয়েটের সুযোগ এখনো আছে, ইনশাল্লাহ। ফিজিক্স এক্সামে সেকেন্ড হয়েছে, গুড, ভেরি গুড। বায়োলজি এক্সামে ফার্স্ট হতে হবে এখন, তুর্য। তোমাদের ডেইলি কুইজ থাকে না, এমসিকিউ থাকে তো? শুধু এই চ্যাপ্টার না, তোমাকে যা পড়বা এইচএসসি লাইফে সবকিছুকে ফেভারিট ধরে নিতে হবে, যেটা ফেভারিট এটা পড়বো, না পড়ে তো উপায় নাই। পড়া হয়ে গেলে তারপর ফেভারিট থেকে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বাট যখন যেটা পড়বা, যখন যে সাবজেক্ট পড়বো, এটা তোমার ফেভারিট হবে ওই সময়, যেটাকে ভালো করে পড়তে হবে, এটা আমার ফেভারিট সাবজেক্ট। না হলে ওইটাকে মনে করতে হবে, না চ্যাপ্টার হলে মনে করতে এটা ফেভারিট চ্যাপ্টার। এভাবে পড়তে হবে, ভালো লাগে নিয়ে সবকিছু পড়ো, সবকিছুতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে অনেক কথাই বললাম। যেহেতু এই কোয়ার্টারে এটা আমাদের একসাথে লাস্ট ক্লাস, নেক্সট কোয়ার্টারে আবারও দেখা হবে ইনশাল্লাহ, বা কোনো না কোনো কারণে দেখা হয়ে যেতেই পারে। তো তোমাদের দুইটা কথা দিয়ে শেষ করব। এই যে, এটা মনে রাখবা। আর আমি যত কথাগুলো বলছি, তোমার যে কথাগুলো হিট করছে,
যেগুলো সুন্দর করে প্রতিদিন শুনবা, প্রতিদিন লিখে রাখবা। ঠিক আছে? এভাবে সবসময় মোটিভেটেড রাখবা নিজেকে। সো ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। ক্লাসে আসবে না, তাই বলে তোমার প্রবলেম সলিউশন দিবা এমন হবে না। ঠিক আছে? আমাকে রিচ আউট করবা। ইনশাআল্লাহ I will try my best to give you the solution. ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোয়ার্টার, নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।